আমরা বিএনপিকে দেখলাম তারা একটা মেগা প্রজেক্ট শুরু করেছে, সেটা হচ্ছে খাল খনন মেগা প্রজেক্ট। এই খাল খনন শুরু করতে গিয়ে তারা শ্রমিকের টাকা খাওয়া শুরু করেছে, খালের মাটি খাওয়া শুরু করেছে, খালের বালু খাওয়া শুরু করেছে। এখন শুধু খালটা খাওয়া বাকি আছে। আমরা একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা রাজনীতিবিদদের যতই পরিবর্তন প্রত্যাশা করি, পুলিশ আমলার যতই পরিবর্তন প্রত্যাশা করি, ওই ব্যবসায়ীদের যতই পরিবর্তন প্রত্যাশা করি, আমরা যদি নিজেরা পরিবর্তন না হই বাংলাদেশের পরিবর্তন হবে না। সবার আগে লাগবে আমাদের চিন্তার পরিবর্তন, তারপরে লাগবে আমাদের সিদ্ধান্তের পরিবর্তন। আমরা চিন্তা করি আমাদের বাপ দাদারা চাচারা একটা দলের সমর্থক ছিল, একটা মার্কায় ভোট দিত। আমি যদি ওই দলের সমর্থন না করি, ওই মার্কায় ভোট না দিই, তাহলে তো আমার মান সম্মান থাকবে না। একটা দল ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে যদি জুলুম করে, চাঁদাবাজি করে, অন্যায় করে, অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার করে, তারপরে যদি ওই দলের আমি দাস হয়ে যাই, মার্কার কাছে বিবেক বোধকে বন্ধক দিই, তাহলে কি এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব? কোনোদিনও সম্ভব না। আমরা আপনাদেরকে আহ্বান করছি, আগামীতে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা বিএনপি এনসিপি জামাতের এই দলীয় লড়াই না। এই লড়াইটা হচ্ছে ভালো আর মন্দের মধ্যে লড়াই। এই লড়াইটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই। এই লড়াইটা হচ্ছে জুলুম আর মজলুমের মধ্যে লড়াই। আপনাদেরকে দুইটার মধ্যে একটা পক্ষ বেছে নিতে হবে। ওই একটা পক্ষে যারা থাকবে, আমরা যদি এনসিপি ওই পক্ষে থাকি, আমাদেরকে সমর্থন করবেন, যদি না থাকি আমাদেরকেও সমর্থন করার প্রয়োজন নাই। আমরা আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি। আপনাদের এই ধোবাউড়ার কথাই চিন্তা করেন। এই ধোবাউড়াতে নতুন করে আরেকটা লুটপাট শুরু হয়েছে, এটা হচ্ছে বালু লুটপাট শুরু হচ্ছে না? আমরা বিএনপিকে দেখলাম তারা একটা মেগা প্রজেক্ট শুরু করেছে, সেটা হচ্ছে খাল খনন মেগা প্রজেক্ট। এই খাল খনন শুরু করতে গিয়ে তারা শ্রমিকের টাকা খাওয়া শুরু করেছে, খালের মাটি খাওয়া শুরু করেছে, খালের বালু খাওয়া শুরু করেছে। এখন শুধু খালটা খাওয়া বাকি আছে। আমরা বিএনপিকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের সময় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছিল। আপনারা যদি ওই একই পথে হাঁটেন, আগামীতে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে খারাপ হবে। কারণটা হচ্ছে এই যে প্রজন্ম, এই প্রজন্ম এই অভ্যুত্থানের পরে এমন অনেক কিছু করে নাই, কারণ তারা সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারে নাই কোন সময়ে কোনটা করা দরকার ছিল। কারণ এর আগে আমাদের তো এই অভিজ্ঞতা ছিল না। কিন্তু মনে রাখবেন, আপনাদের বিরুদ্ধে যদি প্রজন্ম নামে, তাহলে আপনারা কেউ গদিতে বসে থাকতে পারবেন না। ভারতের বিজেপি বলতো যে ভারতের বিজেপির কোন মন্ত্রী নাকি কোনদিন পদত্যাগ করে না, অথচ ককরোচ জনতা পার্টি শিক্ষার্থীদের আন্দোলনে মোদির মতো একজন ওই দেশের প্রধানমন্ত্রী রাত 2টার দিকে লাইভে আসতে বাধ্য হয়। এই হচ্ছে তরুণ প্রজন্মের শক্তি। আজকে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। আমরা আমাদের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনারা হাসিনার চেয়ে বেশি আসন পান নাই, হাসিনার চেয়ে বেশি শক্তিশালী না, মোদির চেয়ে বেশি শক্তিশালী না। আপনারা আর মানুষের উপরে জুলুম করেন না। মানুষের উপরে জুলুম করে আগামীতে কেউ টিকে থাকতে পারবে না। আজকে যখন আমাদের এখানে প্রোগ্রামে আসছিল, আমাদের অনেক ভাইকে বাধা দেওয়া হয়েছে, অনেক ভাইকে হুমকি দেওয়া হয়েছে, অনেক ভাইকে বলা হয়েছে সার্জিস নাসির তো চলে যাবে, তারপরে কিভাবে এলাকায় থাকো দেখে নিব। আপনাদেরকে বলি, আওয়ামী লীগ আপনাদের চেয়ে শক্তিশালী ছিল, আওয়ামী লীগ আজকে নাই। আপনারা যদি নিজেদেরকে তার চেয়ে বড় মনে করেন, আপনাদের অবস্থা ফেরানোর চেয়েও খারাপ হবে। শেখ হাসিনার মতো ফেরাউন নমরুদরাও টিকে নাই, তার চেয়ে বড় কেউ হইলেও টিকবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা দেখেছি 14, 18, 24-এর নির্বাচনে ডিসি, এসপি, ওসি, ইউএনওদেরকে ব্যবহার করে রাতের নির্বাচন হয়েছে, ভোট চুরির নির্বাচন হয়েছে, দামি নির্বাচন হয়েছে। ওই ডিসি ইউএনওরা ভাবতো আওয়ামী লীগ তো ক্ষমতায় থেকে যাবে, তারা একদিন সচিব হবে। এসপিরা সত্য দেখতো তারা একদিন ডিআইজি হবে, আইজিপি হবে। আজকে হাসিনা নাই, ওই ডিসি, এসপি একটারও চাকরি নাই। এই জন্য প্রশাসনের ভাইদের অনুরোধ করব, দয়া করে দলের দালাল হবেন না, ক্ষমতার দাস হবেন না। আওয়ামী
আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু এই জনগণ সব সময় থাকবে। আপনারা জনগণের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা যদি সত্যটাকে সত্য বলার স্পর্ধা না রাখি, যদি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসটা করি, তাহলে জুলাই অভ্যুত্থানে 1400 জীবন দিয়েছে, এরপর আমাদের ভাই হাদি জীবন দিয়েছে, আরো জীবনের পর জীবন যাবে, বাংলাদেশ ঠিক পথে যাবে না। এই জন্য আমাদের নিজেদেরকে আমাদের দায়িত্বটা পালন করতে হবে। এই নেত্রকোনায় সীমান্ত আছে, মনে রাখবেন, আবার ওই সীমান্ত যদি সুরক্ষিত না থাকে, বিজিবির ভাইদের পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে এই বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। সীমান্ত যদি সুরক্ষিত না থাকে, সীমান্তে যদি হত্যা হয়, পুশিন যদি বন্ধ না হয়, মনে রাখবেন, যেদিন আমার সীমান্ত অনিরাপদ হবে, সেদিন আমার ঘর অনিরাপদ হবে। আমাদের ঘরকে নিরাপদ রাখতে হবে। এবং পরিশেষে জনাব সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে একটা কথা বলি। জনাব সালাউদ্দিন আহমেদ এক এক সময় এক এক দিকে যায়, তার মধ্যে অনেক জ্ঞানের সম্ভার দেখলো, এই জ্ঞানের কোনো ভারসাম্য দেখি না। একবার বলে অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে, আরেকবার বলে গণভোট অসাংবিধানিক, আরেকবার বলে তারা জুলাইয়ের পক্ষে আছে, হ্যাঁ ভোটের পক্ষে আছে, আরেকবার বলে গণভোট অবৈধ। আমরা জনাব সালাউদ্দিন আহমেদকে বলতে চাই, জনাব সালাউদ্দিন আহমেদ, যে এই জুলাই সনদ, যেই আদেশের ফলে গণভোট হয়েছে, ওই আদেশের ফলে নির্বাচন হয়েছে, এক মায়ের দুই জগৎ সন্তান, এই নির্বাচন যদি বৈধ হয়, আপনার সরকার যদি বৈধ হয়, তাহলে আমার এই গণভোট বৈধ হইতে হবে। মনে রাখবেন, আমার এই গণভোট যদি অবৈধ হয়, এই গণভোট যদি অসাংবিধানিক হয়, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রধানমন্ত্রী অবৈধ, বিএনপি সরকার অবৈধ। আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলি, এনসিপির এমপিরা জবাবদিহিতা শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকটা টাকার হিসাব দেয়, যেই ফেসবুক পেজে তার নামও জবাবদিহিতা। বিএনপিরও তো 212 জন এমপি আছে, একজনেরও আমরা এখন পর্যন্ত 1 টাকার হিসাব পাই নাই। আমরা শুনি টাকাগুলো না নাকি আগে এমপির বাসায় তার নিজেদের নেতা কর্মীদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। আমরা শুনি ওই রাস্তার একটা কাজ শুরু হওয়ার আগে যে এই ঠিকাদার কাজ নিয়েছে, তাকে নাকি একটা পার্সেন্টেজ বিএনপির নেতাদেরকে দিয়ে আসতে হয়। মনে রাখবেন ভাইরা, 10 বছরের রাস্তাটা যদি 1 বছরে নষ্ট হয়, 9 বছর কিন্তু প্রত্যেকেই ভুক্তভোগী হওয়া লাগবে। বিএনপির লোক ছাড় পাবে না, জামাতও ছাড় পাবে না, এনসিপিও ছাড় পাবে না। এই জন্য 5-10টা কালপ্রিটের জন্য লক্ষ লক্ষ মানুষের স্বার্থকে নষ্ট হইতে দিয়েন না। আপনাদের কাছে পরিশেষে শুধু এইটুকু অনুরোধটা করে যাই, প্রত্যেকটা অফিস আদালত সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে, আমরা কয়েকজন সরকারি অফিসারের সাথে কথা বলেছি, তারা বলে ভাই আপনারা তো শুধু আমাদেরকে ধরেন, কিন্তু 9টা থেকে 5টা পর্যন্ত যে অফিস, 8 ঘন্টা অফিসের জায়গায় যদি 16 ঘন্টা অফিস করি, বিএনপি নেতাদের তদবির শেষ হয় না। আপনাদেরকে অফিসগুলোকে মুক্ত করতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা জায়গা যদি ছেড়ে দেন, যদি মনে করেন তারা বড় নেতা হয়ে গেছে, ক্ষমতায় আছে, তাদের সাথে পারবো না, তাহলে তারা আরেকটা স্বৈরাচার হয়ে উঠবে। আগামীর বাংলাদেশে কি আর আমরা কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দিতে চাই? কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দিব না। আমরা আমাদের একজন অভ্যুত্থানের সহযোদ্ধা সাইফুল্লাহ, নামের অর্থ হচ্ছে আল্লাহর তরবারি। সে নিজেকে যেই নামে ডাকে এবং আমরা যেই নামে ডাকি আদর করে, সেটা হচ্ছে আল্লাহর গোলাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেউ আল্লাহর গোলাম বললে সাইফুল্লাহকে চেনে। মাত্র 25 বছর বয়স, আমাদের জুলাইয়ের সহযোদ্ধা। আমরা তাকে এই আমাদের উপজেলার প্রার্থী হিসেবে মনোনীত করেছি। শুধু একটা কথা মনে রাখবেন, বিগত 1400 বছরের ইতিহাসে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে কনস্টান্টিনোপল আমাদের এই তরুণদের যুবকদের একজন জয় করবেন, সেই আমাদের সুলতান যিনি এই কনস্টান্টিনোপল জয় করেছিলেন, তারও বয়স কিন্তু 30 পার হয় নাই। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে বড় বড় সাম্রাজ্যরা যারা জয় করেছিল, সেই রাজা সেনাপতি মহারাজাদের বয়স ছিল 20, 25, 30-এর মধ্যে। আমরা তরুণদের মধ্যে এমন একজনকে দিয়েছি। আমরা চাই সে আমাদের রাস্তার প্রতিদান দিক, সে আমাদের ভোটের আমানত রক্ষা করুক। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের ওসমান হাদি ভাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ, আপনাদের ভোটের আমানত
আপনাদের আস্থা রক্ষা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।